বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। বাংলা মায়ের রক্ত পলাশ হৃদয় পদ্ম তুমি। তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি। বাংলা মায়ের রক্ত পলাশ হৃদয় পদ্ম তুমি। তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। পদ্মা মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে। তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। পদ্মা মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে। তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। সম্মানিত সুধী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আয়োজনে 2021 সালের 17 থেকে 26 মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের 10 দিনব্যাপী অনুষ্ঠানমালার আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। 10 দিনব্যাপী এ আয়োজনের প্রতিপাদ্য মুজিব চিরন্তন। আজকের এই অনুষ্ঠানের থিম তারুণ্যের আলোক শিখা।
আজকের এই অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করবেন জনপ্রিয় সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। এছাড়া ভিডিও বার্তায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন ওআইসি সেক্রেটারি জেনারেল ডক্টর ইউসুফ আল ওথাইমেন এবং ইন্টার পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ ফর সাউথ ইস্ট এশিয়ার মাননীয় সেনেটর এবং প্রেসিডেন্ট জ্যাকোলিন ডেরামেডি। অনুষ্ঠানের প্রথম পর্বে থাকবে বক্তৃতা ও আলোচনা, দ্বিতীয় পর্বে পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। 1947-এ দেশভাগের পর স্বাধীনতার প্রত্যাশা পূরণ না হওয়ায় তরুণ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিবাদ করেছেন। তরুণ সমাজকে সংগঠিত করার জন্য ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা করেছেন। তরুণ নেতা শেখ মুজিব সংগঠিত করেছেন ভাষা আন্দোলন। তিনি বুঝতে পেরেছিলেন তারুণ্যের শক্তিই পারে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, অত্যাচারের খড়গ কৃপান ভোঁতা করে দিতে। বাঙালির বঞ্চনা, অবহেলা এবং অধিকারহীনতার বিরুদ্ধে সোচ্চার হয়ে তরুণ অবস্থাতেই বঙ্গবন্ধু পরিণত হন জনগণের অবিসংবাদিত নেতায়। তার অনুপ্রেরণা এবং নেতৃত্বে বাংলার তরুণ, যুবক থেকে সব বয়সী মানুষ বিভিন্ন আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে, আদায় করেছে বিভিন্ন দাবি। সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বেশিরভাগ মুক্তিযোদ্ধাই ছিলেন তরুণ ও যুবক। তারুণ্যের শক্তি ও সম্ভাবনার প্রতি গভীর আস্থা ছিল তাঁর। স্বাধীন বাংলাদেশে তরুণ যুবকদের কল্যাণ ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন বঙ্গবন্ধু। শিক্ষায়, জ্ঞানে, প্রযুক্তিতে, খেলাধুলায়, সঙ্গীত, সংস্কৃতি এবং উন্নয়ন অগ্রযাত্রায় সম্পৃক্ত করেছেন তিনি তাদেরকে। আজকের ডিজিটাল বাংলাদেশের প্রাণশক্তি তরুণ সমাজ। প্রযুক্তির অসামান্য উন্নতির বাংলাদেশে প্রযুক্তির অগ্রসরমানতায় দৃশ্যমান হয় তরুণদের কর্মভাবনা এবং বুদ্ধিভিত্তিক চর্চায়। ডিজিটাল বাংলাদেশের বাস্তবতাকে আরও প্রাণময় করেছে বঙ্গবন্ধু হাইটেক সিটি, আমাদের নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। মহাশূন্যে নির্দিষ্ট হয়েছে বাংলাদেশের ঠিকানা, যার চালিকা শক্তি তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ তরুণ প্রজন্ম। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, তরুণ নামের জয়মুকুট শুধু তাহারই যাহার শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, তেজ নির্মেঘ আশার মধ্যাহ্নের মার্তণ্ড প্রায়, বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠিতলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ছিলেন চিরতরুণ। গতি আর প্রগতি দুই মিলে তিনি হয়ে উঠেছিলেন তারুণ্যের মূর্ত প্রতীক। তেজ ছিল তাঁর মাতণ্ডের ন্যায়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন, দুর্ভিক্ষ পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন, সাম্প্রদায়িক দাঙ্গাকারীদের ধাওয়া করেছেন, রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার জন্য 1948 সালেই লড়াই করে গ্রেপ্তার বরণ হয়েছেন। কতবার যে তাকে কারাগারে নেওয়া হয়েছে। তাকে এসবির লোকেরা বলতো মুচলেকায় দাসখত দিয়ে মুক্তি নিতে। তিনি বলতেন, আমি মৃত্যুবরণ করব, কিন্তু বাংলার মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত থামব না, দাসখত দিয়ে মুক্তি নেব না। এসবির লোকেরা সরকারের কাছে রিপোর্ট করেছে এই বন্দির মনোবল অতি উচ্চ। তাই তো তিনি 7ই মার্চের ভাষণে তর্জনী উঁচিয়ে বলতে পেরেছেন, আর আমার বুকের ওপরে গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। বিরাট ছিল তার ঔদার্য। এত বড় মনের মানুষ, আকাশের সমান বড়, আর কোনোদিন বাংলাদেশ পাবে কি? তরুণেরা তার ছোটবেলা থেকেই তাকেই ঘিরে থাকত। মিয়া ভাই, খোকা ভাই, মুজিব ভাই বলতে মানুষ পাগল ছিল। মিশনারি স্কুলে থাকা অবস্থায় তিনি যেমন ছিলেন ছাত্রদের নেতা, তরুণদের নেতা, তেমনি ইসলামিয়া কলেজে তিনি ছিলেন নির্বাচিত ছাত্র সংসদের নেতা। তাঁর বিপুল প্রাণশক্তি তাকে করে তুলেছিল আকাশ ছোঁয়া জনপ্রিয় মানুষ, প্রাণপ্রিয় জননেতা, বাঙালির নয়নের মণি। সাধনায় তিনি ছিলেন অটল। বাংলাদেশকে স্বাধীন করবেন বলে পণ করেছিলেন সেই 1947-এ। আজকের তারুণ্য যেন তাঁর কাছ থেকেই এই সাহস, প্রতিজ্ঞা, আত্মদান, আত্মত্যাগ, সাধনা, প্রাণশক্তির আগুনের পরশমণির ছোঁয়া লাভ করেছে। তাই তো দেখতে পাই আজকের তারুণ্য ক্রিকেট মাঠে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে, ইংল্যান্ডকে টেস্ট ম্যাচে হারায়,
প্রযুক্তি, জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষায়, দীক্ষায় মাথা উঁচু করে দাঁড়ায়, আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে, মানব সম্পদ উন্নয়ন সূচকে এগিয়ে যায় দেশ, করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশ জয়লাভ করে, তরুণীরা, কিশোরীরা ফুটবল মাঠ থেকে বিমান চালনায় এগিয়ে চলে আকাশ ছোঁয়া বিজয়ের দিকে, বঙ্গবন্ধুর তর্জনী উজ্জ্বলতম বাতিঘরের মতো তারুণ্যের জন্য পথ নির্দেশনা দেয়। তাই তো বর্তমান ও আগামীর প্রজন্মের আলোক শিখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবারে আমরা একটি প্রামাণ্যচিত্র দেখব। আজকের অনুষ্ঠানের থিম তারুণ্যের আলোক শিখার ওপরে নির্মিত এই প্রামাণ্যচিত্রটি চলুন আমরা দেখে আসি। আমি তখন অনেক ছোট, বাপের চায়ের দোয়ানটায় মাঝে মধ্যে বসতাম। তখন চায়ের আড্ডায় আলোচনার বিষয় ছিল দেশভাগ। দলবল নিয়ে কোন যাচ্ছ তোমরা? সিলেট ভারতের আর পাকিস্তানের মধ্যেই থাকবে, এটা নিয়ে ভোটাভুটি হবে। মুজিব ভাই কয়েছে যেমনিই হোক সিলেট আমাকে মধ্যেই রাখতে হবে, তাই সিলেট যাচ্ছি। মুজিব ভাইও 500 জন কর্মী নিয়ে আসতেছে। রাশেদ চল। মুজিব, শেখ মুজিবুর রহমান, এই প্রথম নামটা শুনি। মুসলিম লীগের দামাল ছাত্র নেতা, ফরিদপুর বা কলকাতা তরুণদের কাছে সমান জনপ্রিয়। বাম দিকে, ডান দিকে সাফা, ডানি। নতুন দল হচ্ছে নাকি? হ্যাঁ, শহীদ সাহেব আর ভাসানী সাহেব নতুন দল করেছে, আমাকে মুজিব ভাইও সাথে আছে। আমরা সবাই এখন থেকে মুজিব ভাইয়ের দল, আওয়ামী মুসলিম লীগ। কত বড় করছে রে? 13,000 ভোটে এখন সে যুক্তফ্রন্ট গোপালগঞ্জ আসনের এমএলএ। এই কাপড়া বদলে দে। কাল বিয়ানে মেয়েদের কাছ থেকে নতুন সাইনবোর্ড বানায় আনবি। কে? দলের নাম পাল্টেছে, এখন থেকে খালি আওয়ামী লীগ, দলটা এখন সবার। এভাবে সময় পাল্টায়, মানুষ পাল্টায়, রাজনীতির রঙও পাল্টায়। পাল্টায় না শুধু আমাকে টুঙ্গিপাড়ার সাওয়াল, চিরপ্রতিজ্ঞ দূরদর্শী শেখ মুজিব। সে দলের বড় নেতা হয়, জেলও খাটছে অনেকবার, তাতেও দইমে যায় না। তরুণ যুবকদের নয়নের মণি হয়ে থাকে। তার দাবি যে সবারই প্রাণের দাবির সাথে মিলে যায় সবসময়। তারও বয়স যেন এগে মতোই, সেও যেন সবসময় অপ্রতিরোধ্য টকবইকে যুবক। শেখ সাহেব আমাকে বাস্তা মারার দাবি দিয়েছেন, এবার 6 দফা পেশ করেছেন। পশ্চিম পাকিস্তান এবার বাঙালির খেলা বুঝবিনি, কিন্তু ওরা যদি না মানতে চায়, না মানলি মানাতে হবে। শেখ সাহেব খালি হুকুম দিয়ে দেখুক কেমন করি মানাতে হয়। 6 দফা 6 দফা, না হলে 1 দফা, 6 দফা 6 দফা, না হলে 1 দফা। শেখ সাহেবে ওরা কি ছাড়বি নে? না সাইডের উপায় আছে। ছাত্র সংগ্রাম পরিষদ শেখ সাহেবের দাবির সাথে একমত হয়েছে, 11 দফা দিচ্ছে। সারা দেশ উত্তাল এবার। গুলি যত চলে চলুক, শেখ সাহেব মুক্ত হওয়ার আগে এবার কেউ ঘরে ফিরবো না। নেন চাচা, মিষ্টি খান।
কিসের মিষ্টি? আমাকে বঙ্গবন্ধু সারা পাইছে। বঙ্গবন্ধু? কাকা, ছাত্ররা শেখ সাহেবের বঙ্গবন্ধু উপাধি দিছে। বাংলার বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঠিক মাইছে, ঠিক নাম হইছে। কিরে, আজকে মিষ্টি আনিস নাই? সব দোকানে খুঁজছি, কোনো জায়গা মিষ্টি নেই, সব খাইয়া শেষ। 169টা আসনের মধ্যে 167টা যখন আমাদের বঙ্গবন্ধুরা আমলিক পায়, সেখানে মিষ্টি পাবি কোন জায়গায়? তাহলে চায়ে চিনি বাড়াই দিই। আরে কারা কারা কোন জায়গা পারলা? পরান গোষ্ঠী দিয়ে বানিয়ে আনলাম, গরম গরম। আরে এবার পার্লামেন্ট হবে আমাদের, এই দিনে মিষ্টি না খালি হয়? এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর গতকালের ভাষণ রেডিও তো হইব। সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। রেডিও খান কোনখানে? তাড়াতাড়ি রেডিও খান সাইডে দাও। আজাদ ভাই, আজাদ ভাই, কি হয়েছে? বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করে দিয়েছে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। খারাপ খারাপ খারাপ। কিন্তু কি? বঙ্গবন্ধুরা ওরা ধরে নিয়ে গেছে। কোন হানে ধরে নিয়ে গেছে? কেউ জানে না, ক্ষতি পারে না। বঙ্গবন্ধুরে ধরে নিয়ে গেছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 361.44 মিটারে প্রতি সেকেন্ডে 830 কিলো সাইকেলসে। আগা মোহাম্মদ ইয়াহিয়া খান যখন আন্দাজ করতে পারলেন যে কোন টিরিক্সে আর কাম হইতাছে না, তখন পাকিস্তান আর বঙ্গাল মুলুকের লড়াইটা। সন্ধ্যায় কলেজ মাঠে চলে আসিস, ওখানে তো সবাই একসাথে যাবেন। ট্রেনিংয়ে যাচ্ছি, তো রেডিও ওখানকে দেওয়া যাবে না? শুধু রেডিও? সন্ধ্যায় কলেজ মাঠে। দেশ জুড়ে চলতে থাকলো হত্যাকাণ্ড। পাকিস্তানি আর্মির সাথে যোগ দিল এদেশেরই কিছু ঘৃণিত বিশ্বাসঘাতক রাজাকার, আল বদর, আল শামস। কিন্তু আমরাও থাইমে থাকি নাই, দেশটা রক্ষা করতে লড়াই করছি প্রাণপণ। তারপর 16 তারিখে দেশ স্বাধীন হলো। চারিদিকে আনন্দ মিছিল। নতুন দেশ, নিজের দেশ। কিন্তু কোন জায়গা জানি একটা কষ্ট কষ্ট ভাব। দেশটা পালাম ঠিকই, কিন্তু আমাকে নেতা কই? আমাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কই?
তারে তো তখনও পাকিস্তানিরা ছাড়ে নাই। ছাড়বে না তো। যুদ্ধ থেকে ফেরার পর যতটা না খুশি হয়েছিলাম, তার সে 1000 গুণ বেশি আনন্দ লাগতেছিল ওনারে জীবিত দেখে। বঙ্গবন্ধু দেশে ফেরল মানেই বিজয় পরিপূর্ণ হলো। লাখো মানুষের ভিড়ের ভিতর সেদিনই আমি প্রথম দেখছিলাম তাকে। সেদিনই শেষ। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। এইসব অনেক আগের দিনের কথা, সব কথা এখন আর মনে নাই। তবে এই কথা বলতে পারি, এই জীবনে যতজন যুবক দেখছি বা কথা শুনছি, আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল তাগি মধ্যে সবচেয়ে বেশি তেজোদ্দীপ্ত এবং দুঃসাহসী যুবক। দাদু ধীরে ধীরে রেস্ট নিয়ে বলো, বয়স হয়েছে তো। বয়স হতে পারে, কিন্তু বুড়ো হই নাই। মুজিবের তেজ যারে একবার ছোঁয়, মন থেকে সে কখনো বুড়ো হতে পারে না। তার সেই আলোক শিখা এখনো মনের মধ্যে দাউ দাউ করে জ্বলে। সব বাঙালির মনের ভিতর চিরকাল এই শিখা জ্বলবে। সম্মানিত দর্শক শ্রোতা, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত আলোচক, জনপ্রিয় সাহিত্যিক, শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। বঙ্গবন্ধু সম্পর্কে ফিদেল কাস্ট্রো বলেছিলেন, আমি হিমালয়কে দেখিনি, তবে আমি বঙ্গবন্ধুকে দেখেছি। পৃথিবীর ইতিহাসে ফিদেল কাস্ট্রো নিজেই একজন হিমালয়। তার কাছেও যদি বঙ্গবন্ধুকে হিমালয়ের সমান মনে হয়, তাহলে বঙ্গবন্ধুর সত্যিকারের মূল্যায়নটুকু কী হতে পারে আমরা সেটা খুব সহজেই অনুমান করতে পারি। আমাদের কত বড় সৌভাগ্য যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন নেতার হাত ধরে আমরা আমাদের মাতৃভূমিটিকে পেয়েছিলাম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন নেতা সাধারণত অনেক দূরের একজন রহস্যময় মানুষ হিসেবে থেকে যান, কিন্তু বঙ্গবন্ধু আমাদের খুব কাছের একজন মানুষ। তার জীবন নানাভাবে বিশ্লেষণ করা সম্ভব, কিন্তু আমরা যদি তারুণ্যের রঙিন চশমা দিয়ে তার জীবনটাকে দেখি, তাহলে কি দেখব? আমরা দেখব এই অসাধারণ মানুষটি একজন আপাদমস্তক তরুণ। তিনি হলেন সত্যিকারের তারুণ্যের একটি জ্বলন্ত আলোক শিখা। যদিও তরুণ বলতে বোঝানো হয় যে শৈশব পার করেছে, কিন্তু এখনও যার ভিতরে বয়সের পরিপক্কতা আসেনি। কিন্তু আমরা জানি তারুণ্য আসলে শরীরের বয়স দিয়ে হয় না, সেটি হয় মনের বয়স দিয়ে। বঙ্গবন্ধুর মনের বয়স কেমন ছিল সেই বর্ণনাও তার লেখা আমার দেখা নয়া চীন বইটিতে আছে। তিনি এক জায়গায় লিখেছেন, বিদায়ের উদ্যোগ নিতেই ছোট ছোট ছেলেমেয়েরা আমাকে জড়িয়ে ধরল, কারণ ওদের আমি একটু ঠাট্টা করেছিলাম, মুখ ভেঙচিয়ে দিয়েছিলাম। ওরা মনে করলো পেয়েছি মনের মতো লোক, তাই আমাকে জড়িয়ে ধরলো। আমি ওদের সাথে কিছু খেলা করে রওনা হলাম। আমার বন্ধু বান্ধবরা আগেই গাড়িতে উঠে বসে রয়েছে, মনে মনে বিরক্ত হলো বলে আমার মনে হলো, কিন্তু কি করব? ছোট ছোট ছেলে মেয়েদের আনন্দময় সঙ্গ যেন হুট করে ছেড়ে আসা যায় না। আর আমার স্বভাবও সেরকম না, ছেলে মেয়েদের সাথে মিশতে আমি ভালোবাসি। বঙ্গবন্ধুর বয়স তখন 32, তিনি পূর্ণবয়স্ক মানুষ। রাজনীতির জগতে তার সদর্প পদচারণা, তার রাজনৈতিক প্রজ্ঞা এবং নেতৃত্বের আলোক ছটায় অনেক প্রবীণ রাজনৈতিক নেতা ম্রিয়মান। পাকিস্তান সরকার তার ভয়ে থরথর কম্পিত। তার নিয়মিত জেল জীবন শুরু হয়ে গেছে। তার বয়স যতই হোক না কেন, মনের দিক দিয়ে তিনি সবসময় ছিলেন আপাতমস্তক তরুণ। যে মনের দিক দিয়ে তরুণ, সে যে শুধু তরুণদের সাথে মিশতে পারে তা নয়, সেই মানুষ একজন তরুণের মতো তাদের জীবনের সমস্যাগুলো বুঝতে পারে। তাই দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু সবার আগে এই দেশের শিশু, কিশোর, তরুণ, তরুণীদের শিক্ষার দিকে নজর দিয়েছিলেন। 7 মাসের মাথায় একটা শিক্ষা কমিশন তৈরি করে দায়িত্ব দিয়েছিলেন ডক্টর কুদ্রতে খোদার মতন একজন বিজ্ঞানীকে। এটি মোটেও অবাক কিছু নয় যে তার কৈশোর এবং তরুণ জীবনটি ছিল চমকপ্রদ। প্রথমবার যখন জেলে গিয়েছিলেন তখন তিনি স্কুলের ছাত্র। অসমাপ্ত আত্মজীবনী বইটিতে লিখেছেন, ছোট সময়ে আমি খুব দুষ্ট প্রকৃতির ছিলাম। তবে মজার ব্যাপার হচ্ছে তার দুষ্টুমি কিন্তু শুধু দুষ্টুমি করার জন্য নয়, অনেক সময় একটা মহৎ কাজের জন্য করা হতো। দরিদ্র ছেলেদের সাহায্য করার জন্য বাড়ি বাড়ি গিয়ে চাউল উঠিয়ে আনতেন। যদি কেউ চাউল না দিত তাহলে তিনি কি করতেন? তার নিজের ভাষায়
আমরা দল বল নিয়ে তার উপর জোর করতাম, দরকার হলে তার বাড়িতে রাতে ইট মারা হতো। এই কিশোরটিকে তার বাবা এই জন্য মাঝে মাঝে শাস্তি দিতেন, কিন্তু সেটা পরে আমরা কৌতুক বোধ না করে পারি না। তার বেরি বেরি রোগ এবং চোখের অসুখের কারণে পড়াশোনায় প্রায় 4 বছরের বিরতি হয়েছিল। ক্লাসের পুরনো বন্ধুরা অনেক এগিয়ে গেছে, তাই তিনি নতুন একটা স্কুলে ভর্তি হলেন। স্বাভাবিকভাবেই সহপাঠীদের তুলনায় তার বয়স বেশি এবং তিনি তাদের নেতা। একদিন খবর পেলেন মালেক নামে তার একজন সহপাঠীকে হিন্দু মহাসভার একজন নেতা ধরে আটকে রেখেছে। বঙ্গবন্ধু সাথে সাথে সত্যিকার নেতার মতো তার বন্ধুকে ছাড়িয়ে আনতে গেলেন। প্রতিপক্ষ দল তার সাথে দুর্ব্যবহার করলো এবং দেখতে দেখতে দুই দলে বেদম মারপিট। বঙ্গবন্ধুর ভাষায়, আমরা দরজা ভেঙে মালেককে কেড়ে নিয়ে আসি। ছোট শহরে প্রবল উত্তেজনা, থানায় মামলা হলো, গ্রেপ্তারি পরোয়ানা হলো, পুলিশ বাসায় গেল, কিন্তু তাকে গ্রেপ্তার করার সাহস পায় না। বাবা যথেষ্ট বিচলিত। বঙ্গবন্ধু লিখছেন, আব্বা জিজ্ঞেস করলেন, মারামারি করেছ? আমি চুপ থাকলাম, যার অর্থ করেছি। যত কিছুই ঘটুক তার সত্যবাদিতায় কিন্তু কোনো ঘাটতি নেই। যাই হোক, বঙ্গবন্ধুকে জেলে যেতে হলো। 1 সপ্তাহ জেল খেটে জামিনে বের হয়ে এলেন। তখন কি কেউ অনুমান করেছিল যে দেশের মানুষের জন্য রাজনীতি করতে গিয়ে তিনি 1টি নয়, 2টি নয়, 14টি বছর জেলে কাটাবেন? সেই অভিজ্ঞতা নিয়ে লেখা তার বই, কারাগারের রোজনামচার মতন হৃদয় বিদারক বই খুব কম লেখা হয়েছে। সেখানে তিনি যে শুধু নিজের দুঃসহ জীবনের কথা লিখেছেন তা নয়, গভীর মমতা দিয়ে সাধারণ কয়েদিদের জীবনটুকু বিশ্লেষণ করেছেন। কেউ যেন মনে না করে তাই শৈশবটুকু তিনি শুধু দুরন্তপনা করে কাটিয়েছেন। কত অল্প বয়সে তিনি কত গুরুত্বপূর্ণ কাজ করেছেন সেটি এক কথায় অবিশ্বাস্য। খেলাধুলায় খুব ভালো ছিলেন, নিয়মিত পত্র পত্রিকা পড়ে সারা পৃথিবীর খবরাখবর রাখতেন, ইংরেজ বিরোধী স্বদেশী আন্দোলনে আগ্রহ ছিলেন। 1938 সালে যখন তিনি স্কুলের ছাত্র, তখন বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক আর শ্রমমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী গোপালগঞ্জে আসবেন। যদিও তিনি তখন স্কুলের ছাত্র, তবু তাকে দায়িত্ব দেওয়া হলো স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করার। তিনি সুচারুভাবে তার দায়িত্ব পালন করলেন। শুধু তাই নয়, হোসেন শহীদ সোহরাওয়ার্দী যখন তার স্কুল পরিদর্শন করতে এলেন, তখন মোটামুটি নাটকীয়ভাবে তাহার শহীদ সোহরাওয়ার্দীর সাথে পরিচয় হয়ে গেল। অভিজ্ঞ রাজনীতিবিদ শহীদ সোহরাওয়ার্দী কিশোর বঙ্গবন্ধুকে দেখেই তার ভিতরে ভবিষ্যতের একজন রাজনৈতিক নেতাকে আবিষ্কার করলেন। তিনি তার নাম ঠিকানা লিখে নিয়ে গেলেন। শুধু তাই নয়, তাকে চিঠি লিখে বললেন কলকাতা গেলে তার সাথে দেখা করতে। তাদের ভিতর গুরু শিষ্যের সম্পর্ক দিয়ে যে বন্ধন শুরু হয়েছিল, সেটি একসময় বন্ধুত্ব এবং ধীরে ধীরে রাজনৈতিক সহকর্মিতার রূপ নেয়। ম্যাট্রিক পরীক্ষা শেষে তিনি কলকাতার ইসলামিয়া কলেজে ভর্তি হলেন। থাকতেন বেকার হোস্টেলে। তার বয়স ছিল খুব কম, কিন্তু তখনই তিনি অনেক বড় বড় দায়িত্ব পালন করতে শুরু করেছেন। বড় বড় নেতাদের বড় বড় কাজে সব সময় তার ডাক পড়ত। শুধু কাজের জন্য নয়, বুদ্ধি পরামর্শের জন্য। তার প্রায় অলৌকিক একটা রাজনৈতিক প্রতিভা ছিল। কলেজে ছাত্র থাকার সময় তিনি কেমন ছিলেন? আমার মনে হয় সেটি সবচেয়ে নিখুঁতভাবে বলা সম্ভব তার নিজের ভাষায়। আমি খুব রাগী ও একগুঁয়ে ছিলাম। কিছু বললে কড়া কথা বলে দিতাম, কারো বেশি ধার ধারতাম না। আমাকে যে কাজ দেওয়া হতো আমি নিষ্ঠার সাথে সে কাজ করতাম, কোনোদিন ফাঁকি দিতাম না। ভীষণভাবে পরিশ্রম করতে পারতাম, সেই জন্য আমি কড়া কথা বললেও কেউ আমাকে কিছু বলতো না। ছাত্রদের আপদে বিপদে আমি তাদের পাশে দাঁড়াতাম। কোন ছাত্রের কী অসুবিধা হচ্ছে, কোন ছাত্র হোস্টেলে জায়গা পায় না, কার ফ্রি সিট দরকার, আমাকে বললেই প্রিন্সিপাল ডক্টর জুবেরি সাহেবের কাছে হাজির হতাম। আমি অন্যায় আবদার করতাম না, তাই শিক্ষকরা আমার কথা শুনতেন, ছাত্ররাও আমাকে ভালোবাসত। ছাত্র জীবনে বঙ্গবন্ধুর কথা কল্পনা করলে আমাদের চোখের সামনে কি ঠিক এরকম একজন তরুণের ছবি ভেসে ওঠে না? বঙ্গবন্ধুর রাজনীতি কখনোই কোনো পদের জন্য ছিল না। সেই তরুণ বয়স থেকে তার রাজনীতি ছিল মানুষের জন্য। দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হওয়ার পর জাপানিদের ভয়ে উইনস্টন চার্চিল বাংলায় খাদ্য সরবরাহ বন্ধ করে দিলে এখানে একটা ভয়াবহ দুর্ভিক্ষ শুরু হয়ে যায়। বঙ্গবন্ধু নিজ হাতে সেই দুর্ভিক্ষের কথা লিখেছেন এভাবে: মা মরে পড়ে আছে, ছোট বাচ্চা মরা মার দুধ চাটছে, কুকুর ও মানুষ একসাথে ডাস্টবিন থেকে কিছু খাবার জন্য কাড়াকাড়ি করছে, ছেলে মেয়েদের রাস্তায় ফেলে দিয়ে মা কোথায় পালিয়ে গেছে, পেটের দায়ে নিজের ছেলে মেয়েকে বিক্রি করতে চেষ্টা করছে, কেউ কিনতে রাজি হয় নাই। বাড়ির দুয়ারে এসে চিৎকার করছে, মা বাঁচাও, কিছু খেতে দাও, মরে গেলাম, আর তো পারি না, একটু ফ্যান দাও। এই কথা বলতে বলতে ওই বাড়ির দুয়ারের কাছেই পড়ে মরে গেছে। বঙ্গবন্ধু নিজের হোস্টেলে যে খাবার বাঁচে সেটা বুবুক্ষেদের বসিয়ে ভাগ করে দেন। লেখাপড়া ছেড়ে দিয়ে লঙ্গরখানা খুললেন, দিনে একবার করে খাবার দিতেন। অনেকগুলি লঙ্গরখানা খুলে দিন রাত সেখানে কাজ করতেন। হোস্টেলে ফিরে আসার সময় পেতেন না, রাতে লীগ অফিসের টেবিলে শুয়ে থাকতেন। দুর্ভিক্ষ শেষ হতে না হতেই হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হয়ে গেল। ব্রিটিশ সরকারকে মোহাম্মদ আলী জিন্নাহ দেখাতে চেয়েছিলেন যে ভারতবর্ষে হিন্দু মুসলমান একসাথে থাকতে পারবে না, তাদের জন্য আলাদা আলাদা দেশ দরকার। 1946 সালের 16 আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করা হলো এবং সেই দিন থেকে ভয়ঙ্কর হিন্দু মুসলমান দাঙ্গায় পুরো ভারতবর্ষ রক্তাক্ত হয়ে উঠল।
বঙ্গবন্ধু দাঙ্গা বন্ধ করে মানুষকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন। হিন্দু নয়, মুসলমান নয়, মানুষকে বাঁচাতে হবে। দিনের পর দিন, রাতের পর রাত, না খেয়ে, না ঘুমিয়ে, না বিশ্রাম করে পুরো এলাকা তিনি উল্কার মতো ছুটে বেড়ালেন। যখন দাঙ্গা বন্ধ হয়েছে তখন কাজ করতে করতে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এটি প্রথমবার নয়, অমানসিক পরিশ্রম করে কাজ করতে করতে অসুস্থ হয়ে যাওয়া তার জন্য একটি নিয়মিত ব্যাপার। এবারে সুস্থ হওয়ার পর তিনি ঠিক করলেন বিয়ে পরীক্ষা দেবেন। পড়ালেখা করলেন, পরীক্ষা দিলেন এবং পাশ করলেন। তরুণ বিয়ে পাশ একজন ছাত্র, কিন্তু তার জীবনের অভিজ্ঞতার ঝুলি অবিশ্বাস্য। মানুষের জন্য তার অবদান আকাশ ছোঁয়া, রাজনীতিতে পরিপক্ক, নেতৃত্বে ঈর্ষণীয়। দেশ ভাগ হয়ে পৃথিবীর বিচিত্রতম দেশ পাকিস্তান সৃষ্টি হওয়ার পর তিনি ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। কিন্তু শীঘ্রই চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো। অন্য সবাই অপরাধ স্বীকার করে মুচলেখা দিয়ে তাদের ছাত্রত্ব ফিরে পেল, কিন্তু তেজস্বী বঙ্গবন্ধু রাজি হলেন না। তার আনুষ্ঠানিক ছাত্র জীবন এখানেই শেষ। বয়সের হিসেবে বঙ্গবন্ধুর তরুণ জীবনটি হয়তো তখন শেষ, কিন্তু তার বৈচিত্র্যময় তারুণ্যের জীবনটি কিন্তু কখনোই শেষ হয়নি। সেটি বোঝা যায় আমরা যখন এই দেশের শিশু কিশোরদের চোখে তার জীবনের ব্যাখ্যাটি শুনি, যাদের তার লেখা বই পড়ার বয়স হয়নি, কিন্তু তার উপর লেখা গ্রাফিক্স নভেল বা কমিক দেখে তার জীবনে উঁকি দিয়েছে। তারা অবাক বিস্ময়ে বলে, কি আশ্চর্য, বঙ্গবন্ধুর জীবনটির জন্য একজন সুপার হিরোর জীবন। যে পাকিস্তান রাষ্ট্রটির জন্য তিনি তার জীবন বাজি করেছিলেন, সেই রাষ্ট্র তার জীবনের 4 ভাগের 1 ভাগ সময় তাকে জেলে আটকে রেখেছে। পুলিশ যখন তার অফিসে গ্রেপ্তার করতে এসছে, তখন সেই বিল্ডিংয়ের 3 তলা ছাদ থেকে পাশের বিল্ডিংয়ের 2 তলা ছাদে তিনি লাফিয়ে পড়েছেন, ঠিক যেন এক সুপার হিরো। লাহোরে একবার তার পরিচয় জেনে ছোড়া হাতে 3-4 জন সন্ডা মানুষ তাকে আক্রমণ করেছে। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, যদি লড়তে হয় একজন করে আসো। পুলিশ ডিটেকটিভ তাকে গ্রেপ্তার করার জন্য হন্যে হয়ে খুঁজছে। নিজের পরিবার ছেলেমেয়ের সঙ্গে দেখা করার জন্য আগেই গ্রেপ্তার হতে চান না, তাই নানা কৌশলে ট্রেনে চড়ছেন, কখনো কুলির ভান করে, কখনো সাহেবের ভান করে। কি উত্তেজনা সেই কাহিনীতে। 52 ঠিক ভাষা আন্দোলনের সময় সেই অপরাধে তিনি জেলে। মুক্তির জন্য অনশন করে একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। কয়েদির সাহায্যে অজু করে খোদার কাছে মাপ চেয়ে নিয়েছেন। ডাক্তার তাকে যখন অনশন ভাঙতে অনুরোধ করেছে, তিনি তাকে বললেন, দেশকে ও দেশের মানুষকে ভালোবাসি, তাদের জন্য জীবন দিতে পারলাম, এই শান্তি। এগুলি কি কল্পলোকের কাহিনী নয়? তার জীবনে সবচেয়ে কষ্টের সময় ছিল ছেলে মেয়েদের ছেড়ে থাকা। বঙ্গবন্ধু লিখেছেন, একদিন শুনেছেন তার ছোট অবুঝ ছেলে শেখ কামাল বোন হাসিনাকে বলছে, হাঁচু আপা, তোমার আব্বাকে আমি আব্বা বলি। বঙ্গবন্ধু যে তারও বাবা, সেটি পর্যন্ত সেই অবোধ শিশুটি জানার সুযোগ পায়নি। এখানেই তো শেষ হয়নি। এই দেশের মানুষের স্বায়ত্ত শাসনের জন্য 6 দফা আন্দোলনের কাহিনী আছে, আগরতলার ষড়যন্ত্র মামলা আছে, 69-এর গণ আন্দোলন করে বঙ্গবন্ধুকে মুক্ত করা আছে, 70-এর বিস্ময়কর নির্বাচন আছে, পাকিস্তান মিলিটারি ষড়যন্ত্র আছে, 71-এর অবিস্মরণীয় অসহযোগ আন্দোলন আছে, 7 মার্চে তার স্বাধীনতার ডাক আছে, পাকিস্তান মিলিটারির গণহত্যা আছে, তার বজ্র কণ্ঠ শুনে এদেশের তরুণদের মুক্তিযুদ্ধ করার ইতিহাস আছে, পাকিস্তানের কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার জন্য অপেক্ষা করা আছে, একদিন বীরের মতো স্বাধীন দেশের মানুষের কাছে তার ফিরে আসা আছে। হ্যাঁ, সব শেষে তার পরিবারের সবাইকে নিয়ে তার জীবন প্রদীপ নিভে যাওয়া সেই অচিন্তনীয় বেদনার কাহিনীও আছে। একজন কিশোর কিংবা তরুণ যেভাবে জানতে চায়, ঠিক সেভাবে যদি তাদেরকে বঙ্গবন্ধুর এই বর্ণাঢ্য জীবনটিতে শুধু একটিবার উকি দেওয়ানো যায়, তাহলে কি তার জীবনটি অন্যরকম হয়ে যাবে না? বঙ্গবন্ধুকে সত্যিকারভাবে ব্যাখ্যা করার ক্ষমতার কারণেই এরকম একটা অবস্থানে এলে আমরা সব সময় কবিগুরু রবীন্দ্রনাথের শরণাপন্ন হই। মনে হয় বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করেই বুঝে তিনি লিখেছিলেন, চিরযুবা তুই যে চিরজীবী, জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে প্রাণ উফুরান ছড়িয়ে দেদার দিবি। এখন শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন ওআইসি সেক্রেটারি জেনারেল ডক্টর ইউসুফ আল ওথাইমিন। Distinguished viewers, now we have the pleasure to watch the congratulatory message received on the occasion of the birth centenary of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and the golden jubilee of the independence of Bangladesh from His Excellency Mr. Yusuf bin Ahmed Al Othaimin, Secretary General of the Organization of Islamic Cooperation (OIC). I'm happy to recall that Bangabandhu attended the second OIC summit back in 1974 and laid the foundation of Bangladesh's strong relations with the Muslim Ummah. Bismillah ar-Rahman ar-Rahim. Our noble President Muhammad Abdul Hamid
Honorable Prime Minister Sheikha Hasina, Bangladeshi brothers and sisters, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. It's my privilege to deliver this message on this distinct occasion of the birth century commemoration of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and the Golden Jubilee celebration of the independence of the People's Republic of Bangladesh. In 1971, Bangladesh became an independent nation under the visionary guidance of a great leader. In 1974, the father of the nation decided to join the newly created country as a member of the Organization of Islamic Cooperation. Since then, Bangladesh has actively participated and meaningfully contributed to the activities of the organization, serving as a prime example of Islamic cooperation and solidarity. Representing the newborn country, the father of the nation attended the second OIC summit in 1974 with the aim of pioneering relations between Bangladesh and the Islamic world. It was certainly a historical moment for joint Islamic action and a fine illustration of promoting peace and harmony among Muslim nations. Born in March in 1920, the father of the nation dedicated much of his life to fighting discrimination and inequality and champion for Golden Bengal his lifelong service to the people of his nation remain always remembered and always appreciated. It's indeed a historic as the country marks its golden jubilee of independence. The father of the nation's own daughter is continuing the fight against discrimination and inequality and working tirelessly to realize her father's vision of a golden Bengal. Today, Bangladesh is one of the brightest examples of religious harmony and peace. Bangladesh and OIC have always maintained a strong partnership in yearning for further peace, prosperity, and development in the Muslim world. I would like to congratulate the Honorable President and the Honorable Prime Minister and the people of Bangladesh on this moment occasion. I thank you all and Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. অসংখ্য ধন্যবাদ ওআইসি সেক্রেটারি জেনারেলকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। Many thanks to His Excellency Secretary General of OIC for his valuable speech. এখন শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন ইন্টার পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ ফর সাউথ ইস্ট এশিয়ার মাননীয় সেনেটর এবং প্রেসিডেন্ট Her Excellency Jacqueline Deromedi. Distinguished guests, now we will hear from Her Excellency Jacqueline Deromedi. Dear friends of Bangladesh, I'm very honored to have the opportunity to share with you the 50th anniversary of the independence of Bangladesh and in the same time this 100th anniversary of Father of the Nation of Bangladesh, Bangabandhu Sheikh Mujibur Rahman. This is a great event. This is an opportunity to say that Bangladesh can rely on the support of France, that Bangladesh Parliament can rely on the support of the French Senate, especially of our Inter-Parliamentary Friendship Group, France Southeast Asia. But this is also an important moment to remember that 3 million persons have been killed during the independence war. The Bangladesh flag commemorates that very terrible moment of Bangladesh history with the red disc which symbolizes the blood of the Bangladeshi killed since 1947 during the conflict with Pakistan. This is for me today the occasion to pay homage to those 3 million people
who gave their life to achieve Bangladesh independence on December 16, 1971. 50 years later, I would like to insist on the green color of your flag. In our country, green symbolizes hope in a better future. In your country, green symbolizes vitality, youth, and farmland. 2 years ago, I was in Dhaka with 3 of my colleagues, French senators, members of our interparliamentary friendship group, France-Bangladesh. We met Speaker of Bangladesh Parliament and Ministry of Foreign Affairs, who underlined the vitality of democracy in Bangladesh after general elections. Economically speaking, Bangladesh is continuing its strong development trajectory with the ambitious goal to improve social working conditions and worker rights. As we have seen during our visit to Bangladesh, this is no longer an unreachable goal, but it has to become a reality in many companies. Today, father of the nation Bangladesh Bandhu Sheikh Mujibur Rahman would be proud of the country he has built. Even if Bangladesh still has many challenges to face, with around 2 million young people entering the job market every year, Bangladesh must achieve export-led growth by breaking into new markets with new products to create more employment opportunities. The country needs also to create an enabling environment to increase female labor force participation. It will have also to face climate risks. Our French Development Agency has been working in Bangladesh since 2012 as part of a mandate to promote green and inclusive growth. The French Development Agency therefore works in urban development infrastructures, green energy, and improving safety standards and environmental and social performance in garment industry. France is an historical friend of Bangladesh. It has always supported Bangladesh with high level of dialogue and tight cooperation. At the parliamentary level, we intend to develop our relationships. I wish this strong bilateral relationship continues in the future in the interest of both our countries. I will conclude in French. Vive la France, vive le Bangladesh, vive l'amitié franco-bangladesh. আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মাদাম জ্যাকোলিন ডেরোমেডিকে তার সুন্দর বক্তব্য প্রদানের জন্য। মেনি মেনি থ্যাঙ্কস টু মাদাম জ্যাকোলিন ডেরোমেডি ফর ইউর এক্সেলেন্ট স্পিচ। প্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত আলোচকবৃন্দ এবং অংশগ্রহণকারী সকলকে জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আজকের এই আলোচনা অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে থাকবেন তারুণ্যের আলোক শিখা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।